সেটা আমি তোমাদের দিয়ে দিবো। এবং মোটামুটি আজকে তোমাদের সাথে আমার ক্লাস সমাপ্তি ঘটবে, মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিটা। এরপরে হচ্ছে যে আমি তোমাদের ইংলিশ 3টা ক্লাস দিব, যেখানে প্রায় 90টার মধ্যে কোশ্চেন সলভ করা থাকবে, প্রত্যেকটা রুলসগুলো থাকবে। এর পাশাপাশি তোমাদের আরো যেগুলো লাগে সেগুলোর পিডিএফ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, তো চলো আমরা আস্তে আস্তে সেগুলা ফোকাস করি। তো আজকে আমরা করবো কি পরিবেশ পরিমাণ মতো, মেইনলি এই দুটো থেকে ম্যাথ দিতে পারে। তো তোমাদের এই যেটা আমি বলছি, যেহেতু তোমরা আমার কথা খুব ভালো মতো বুঝতে পারো না আমার লেখার কারণে, তো ঠিক আছে, যে কি তোমাদের যতটুকু করানো যায় আর কি, যদি যেন খুব ভালো বুঝতে পারো সেক্ষেত্রে আমরা আলোকপাত করার চেষ্টা করি। প্রথমে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে, এখানে তোমাদের কিন্তু দেওয়া দেওয়া আছে, তোমাদের আর কি বায়ুমণ্ডল একটা পড়া লাগবে, সেটা তোমরা বাদ। ওকে, আর এখন দেখো তোমরা বায়ুমণ্ডল উপাদান, হ্যাঁ? বায়ুমণ্ডলের উপাদান, এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো কি, বায়ুমণ্ডল নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 58.09। কার্বন ডাই অক্সাইড কত থাকে? 0.2। এখন একটা পরিবর্তন হয়েছে তোমরা। তারপর 0.03, 0.03। আর্গনের পরিমাণ কত থাকে? 3.9, 3.983 হয়ে যাবে। অক্সিজেনের পরিমাণ কত থাকে আমাদের? 20.946, ঠিক আছে। আর আর নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বাচ্চা আর্গনের পরিমাণ সবচেয়ে 90। ওকে, আচ্ছা, এখানে গঠিত পৃষ্ঠতল পানি তাপমাত্রা কত দেওয়া থাকে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড অবলিক 80 ডিগ্রি ফারেনহাইট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 5 ডিগ্রি ফারেনহাইট। বায়ুমণ্ডল সবচেয়ে বেশি পরিমাণ কি থাকে? আর্গন শহরে দেখলাম আমরা। আচ্ছা, এরপরে যদি আমরা স্কুল দেখো কি আসবে, ধ্রুবক কোষের পারমাণবিক ভরের একক এবং এর মান গুলো, এগুলা তোমরা প্রায় সবাই জানো, ঠিক আছে? সবাই জানো। আচ্ছা, এখন দেখ বোল্টজম্যান ধ্রুবকের এটা কি যেটা বলছে, এটা তোমার কোন একটু বলা আছে তোমাদের আর কি, এটা এককে বলা আছে। ওকে, এটা একক। ঠিক আছে? যদি তোমাদের এখানে বলতো সিজিএস এবং ভ্যাট কত হবে, সিজিএস এবং কিলো ভ্যাট কোন দিবা? 1.8 10⁻⁻⁵। ওকে, আচ্ছা, এবার দেখো মোলার গ্যাস ধ্রুবক, এটা কি 8 পর এটা খুব বেশি ইম্পর্টেন্ট। জুল পার কেলভিন পার মোল, এটা একক। তারপর তোমার ক্যালোরি একক কোনটা? এটা। আর লিটার অ্যাটমসফিয়ার একক কোনটা? এটা। মেইন এটা আছে হয় এবং এইটা আছে। ওকে, তুমি একক দেখে সেটা চিন্তা ভাবনা করবা ইনশাল্লাহ। তারপরে দেখো তোমাদের এখানে অনেক বিষয় সম্পর্কে এখানে দেখেন, যেটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এসটিপি তে তোমার তোমার তাপ কত? 1 atm তোমার কত? 76 সেন্টিমিটার, 760 মিলিমিটার, এত প্যাসকেল। ওকে, তোমার কি এখানে লিখবা 760 টন, 760 টন। ওকে, ইকুয়াল টু কত? 1 বার এটুকু extra। তাপমাত্রা কত? কিউব তাহা, এটারও কিন্তু তাহা। ঠিক আছে? এসএসটিপি তে তোমার কি দেখো, এসএসটিপি তে কি আছে দেখো, এসএসটিপি তে তোমার কি হয়, এসএসটিপি মানে কত? তাপমাত্রা কত? ঠিক তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড না, এটা দেখো, এটা কত কত ডিগ্রি সেন্টিগ্রেড। তাপ কত? 100 কিলো প্যাসকেল। আর এখানে আয়তন 24.789। আর সংকট ধ্রুবকের বিভিন্ন মান, এখানে তো তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার সংকটের ক্ষেত্রে ক্রান্তিক তাপমাত্রা কি, কার্বন ডাই অক্সাইড 31.5, মেইন এর 31.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা, নাইট্রোজেন ক্ষেত্রে তোমার এখানে কি বেশি আছে না, হাইড্রোজেন তার ক্রান্তিক তাপমাত্রা কত? 24 ক্রান্তিক তাপ, এটা ঠিক আছে। আর তোমরা কি কাজ করবা, হিলিয়ামেটটা বই থেকে দেখে নিবে। হিলিয়ামেটটা কি দেখবা? বই থেকে দেখে নিবে। ওর তাপমাত্রা -5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তাপমাত্রা সম্ভবত মনে নেই, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, দেখো বিভিন্ন আর একটি মান, এটা একটু দেওয়া আছে, এখন বললাম এটা একক কি আছে তোমার? 8.314, 8.321, এই দুটো মেনলি করছে। দ্বিতীয় দেওয়া তোমার কি আর গাছে 1.987 ক্যালোরি বা ক্যালভিন পার মোল, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার বার, এটা লাগবে, ঠিক আছে, এটা লাগবে। আর বোল্টজম্যান ধ্রুবক এর ক্ষেত্রে দেখো লিটার বাই লিটার বাই তাপ, আমি যেটা বললাম তোমার, তোমার লিটার বাই তাপ এককে, লিটার অ্যাটমসফিয়ার এককে হবে এটা। আর এটা এককে হবে তোমার এইটা। আচ্ছা, আমি যেটা বলতে হবে সিরিয়াস হবে ওকে। আচ্ছা, এটা হবে তোমার এটা এক, এটা এক, আমি যেটা বলছিলাম ওটা তোমার লিটার সিরিয়াস এককে হবে তোমার কোনটা? 1.32 ষোলো। আর ক্যালোরি এক, এই চারটাই তোমরা একটু সুন্দর মতো করে পড়ে নিবে। বেঁচে আসবে এক এবং দুই। আর দেখো উৎকন তাপমাত্রা, একটু দেখো
মানে এমন একটা প্রত্যেকটা গ্যাসের কোনো একটা তাপমাত্রা আছে যার নিচে জুল সন্টন প্রভাব প্রয়োগ করে এই গ্যাসকে আর প্রভাবিত করা যায়। ঠিক আছে, সেই উৎপন্ন তাপমাত্রা হচ্ছে হাইড্রোজেনের আর ঠিক আছে, মিডিয়ামের ঠিক আছে। এই দুটা কিন্তু মাস, এই দুটা কিন্তু মাস। অন্যগুলো তুমি পড়ো না পড়ো, হাইড্রোজেন মিডিয়ামেটটা তোমাকে পড়তে হবে। আর হিম মিশ্রণের তাপমাত্রা বরফ প্লাস মানে ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা আমরা পড়ছিলাম কত, -5 ডিগ্রি অর্গানিক, তুমি এটা অর্গানিক কেমিস্ট্রি দিবে। আর এই দুইটা তোমরা এমনি জাস্ট একটু মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। আর দেখো বায়ুমণ্ডলের স্তরের মূল উপাদান কোনগুলো এখান থেকে আছে, ওজোন, এগুলো তোমরা একটু দেখে নিবা, এগুলো সবকিছু তোমাদের কিন্তু পড়াই দেওয়া হবে, ঠিক আছে। আর দেখেন পদার্থের অবস্থা বলা হয়েছে তিনটা অবস্থা: কঠিন তরল বায়ু, জানো কঠিন তরল বায়ু, এক্ষেত্রে তোমার এইটা কঠিন তরল গ্যাস একটু লাগবে। তিনটা অবস্থা: কঠিন তরল বায়ু, আরেকটা বিশেষ অবস্থা প্লাজমা হচ্ছে বিশেষ, এই বিশেষ অবস্থা। আর পদার্থের ভৌত অবস্থা এখানে বলছে প্লাজমা, তরল স্থিতি তুমি দেখবা। আচ্ছা, এখানে তোমার এখান থেকে তোমার এই বিষয়গুলো পড়া লাগবে, যেগুলো পড়া লাগবে। Then দেখি আমরা তোমাদের এখানে একটা জিনিস আমার মনে হয় স্কিপ করে গেছে পরিবেশ। তোমার যে ট্রপোস্ফিয়ার এগুলি না থেকে হয়তো হবে না, তাই না? তো আমরা এই ট্রেনে কিন্তু আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার যেগুলো আছে তোমাদের, এগুলো বিষয় আমরা আগে ফোকাস করার চেষ্টা করবো। আচ্ছা, আমরা আপাতত এগুলো দেখতে থাকি, তার পরবর্তীতে আমরা বাকি জিনিসগুলো আর কি দেখার চেষ্টা। আচ্ছা, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে বয়লের সূত্র, সালফের সূত্র, গেল থেকে তাপের সূত্র। মেইনলি নামগুলো মনে রাখবে, নামগুলো মনে রাখবে। গেল তাপের সূত্র হচ্ছেন অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে আলবার্ট তাপের সূত্র গ্রাহামের ব্যাপক পদ্ধতি থেকে ম্যাক্সওয়েল। এইগুলো তোমাদের পড়তে হবে, তোমরা এটা ফিজিক্স দশম অধ্যায়ে পড়বে, ফিজিক্স দশম অধ্যায়ে তোমরা পড়বে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তোমার ওদের বয়েল, বয়েল মানে কি? বয়েল মানে তাপ দেওয়া, তাই এখানে তোমার কি তাপমাত্রা এসছে, চাল তত তাপ, এখানে তাপ এসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার কি গেল সূত্র হচ্ছে তোমার কি আয়তন সূত্র, অ্যাভোগাড্রো সূত্র তোমরা জানো। ডালটনের কি আন্তরিক সূত্র, এই গ্রাহামের ব্যাপারে এখানে কি স্থির তাপমাত্রা, তাপ এবং তাপমাত্রা দুইটাই রয়েছে, ঠিক আছে। এই যে এখানে যে সূত্রগুলো রয়েছে, এগুলো তোমরা প্রত্যেকটা সুন্দর মতো করে দেখো। এই জায়গা থেকে কি উৎপাদন আছে সেগুলো তোমরা খুব ভালো মতো জানো। এখান থেকে আমরা এখান থেকে আমরা কি পাই? ভি ওয়ান ইকুয়াল টু ভি টু, তাই না? আচ্ছা, থেকে আমরা কি পাই? ভি ওয়ান ইকুয়াল টু ভি টু, তাই না? আচ্ছা, তাপের সূত্র থেকে কি পাই আমরা? ভি ওয়ান ইকুয়াল টু ভি টু, তাই না? এবং সূত্র থেকে কি পাই আমরা? এখানে আমি ভি1/N1 ইকুয়াল টু ভি2/N2, তাই না? ডালটন আসলে যদি পাই পি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস যা তাই। আর গ্রামের ব্যবহার করতে আমি দেখতে পাচ্ছি যাচ্ছে তোমাদের আর R1/R2 ইকুয়াল টু প্রভার D2/D1 ইকুয়াল টু প্রভার M2/M1 আমরা পাই। আর আর গ্যাসের গতিবেগের ক্ষেত্রে এবার তোমরা পরবর্তী দেখবা ফিজিক্যাল 130 এগুলো দেওয়া আছে। আচ্ছা, গ্যাসের প্রকারভেদ দেখাই, যেখানে গ্যাস তিন ভাবে বিভক্ত দেখেন, বাস্তব আমরা মেনে যেটা কি বাস্তব গ্যাস। আচ্ছা, যারা কি পিভি ইকুয়াল টু এনার্জি সমীকরণ মেনে চলেছে তারা প্রকৃত, ঠিক আছে। নিম্ন তাপমাত্রা ও অর্থাৎ কি নিম্ন তাপ এবং উচ্চ তাপমাত্রায় তোমার সকল বাস্তব গ্যাস কর্মকে আদর্শ গ্যাসের নিয়ে আসতে পারে, কার্বন ডাইঅক্সাইড আসবে। আর বাস্তবকে ভ্যান্ডারওয়াল সমীকরণ তোমরা এখানে মনে রাখবা, এখান থেকে মেন তোমার এ এর একক কি এবং ই এর একক কি, এইটা মনে রাখতে হবে। এখন আদর্শ গ্যাস দেখো, সকল তাপমাত্রা এবং তাপে যারা বয়েল তাদের কেমিক্যাল এনার্জি সমীকরণ ভেঙে ফেলে তাদেরকে বলা হয় কি আদর্শ গ্যাস। প্রকৃতপক্ষে বাস্তবে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নাই, কল্পনা মাত্র। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাস অভ্যন্তরীণ শক্তি রাজনৈতিক নয়। এখানে আমরা পাঁচটি তুলতে প্রথম আমরা তোমরা যৌথ অঙ্কন প্রক্রিয়া রয়েছে, ঠিক আছে। এবং এক্ষেত্রে তরলীকরণের উপরে কোনটা গ্যাসের তখন তাপমাত্রা কি হ্রাস করা হবে এবং তাপ কি প্রয়োগ করা হবে, অর্থাৎ কি তাপ বেশি প্রয়োগ করে তাপমাত্রা হ্রাস করা হবে, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এটা তোমরা রিডিং দেবো। আর এখানে গ্যাস ও গ্যাস প্রয়োগ, এটা তোমাদের একটু সুন্দর মতো ছাড়া মনে রাখতে হবে, ঠিক আছে, ছাড়া মনে রাখতে হবে, ঠিক আছে?
তাপমাত্রা কত, তাপ কত, সবগুলো তোমাদের কিন্তু প্রয়োজন। নেক্সোডিয়াম সাইড, নেক্সোডিয়াম কিন্তু যাই দেখে দেখতে আমাদের এখানে তোমার বায়ুর কিছু নাম দেওয়া থাকে, প্রাইমারি বায়ুর সেকেন্ডারি বায়ুর, তাই না? আচ্ছা, দেখো যে প্রাইমারি বায়োস্ফিয়ারের মধ্যে রয়েছে কেবল কি সরাসরি পরিবেশ মিশতে যায়, আর সেকেন্ডারি বায়োস্ফিয়ার প্রাইমারি যে বায়োস্ফিয়ারের সাথে দূষণ ঘটায় তারপরে মিশে। এখানে কি তোমার সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনো, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোকার্বন প্লাস কি প্রাইমারি বায়োস্ফিয়ার, এটা কিন্তু মাস পরীক্ষা কিন্তু দেয়। সেকেন্ডারি বায়োস্ফিয়ার সালফার ডাইঅক্সাইড, এই উল্টা পাল্টা হবে, সালফার ডাইঅক্সাইড করবে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, আবার নাইট্রোজেন পেন্টঅক্সাইড, তারপর তোমার কি নাইট্রিক বাষ্প, তারপর কি প্যানক্রিয়াটিক, পিএন, হ্যাঁ পিএন তোমার ডিটেলস পরবর্তী দেয়া আছে তোমার। হ্যাঁ, এটা তোমার কি দেয়। তো এখান থেকে তোমার পিএন কিন্তু বেঁচে প্রাইমারি দূষক কোনটা, সেকেন্ডারি কোনটা বিভাগ। এবার গ্যাসীয় দূষকের মধ্যে কি অজৈব গ্যাসীয়, জৈব নয়, জৈব কি হাইড্রোকার্বন, অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন, এগুলো তো তোমরা পারো। আর কিন্তু অজৈবর মধ্যে রয়েছে তোমার এগুলো, এগুলো তোমার সমাজ কণা জাতীয় কি ধূলিকণা মিশ্রণ। এবং প্রধান বায়োস্ফিয়ার কোনটার পরিমাণ কত, এখান থেকে তোমার সব ধোয়া লাগবে, ঠিক আছে? এটাকে খুবই খুবই লাগবে, ঠিক আছে? এখানে তোমার কার্বন মনোক্সাইড পঞ্চায়েত, কার্বন ডাই তিনশো থেকে পঞ্চাশ, সালফার ডাই পঞ্চাশ, সালফার ডাই নাইট্রোজেন পঞ্চাশ, 3,500। গ্রিন হাউস গ্যাসের তাৎপর্য মূলত কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু প্রধান গ্রিন হাউস গ্যাস না, এটা কিন্তু হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, যেটাকে মিথেন, ওজোন গ্যাস, সিএফসি, এগুলো গ্রিন হাউস গ্যাস বলা হয়। গ্রিন হাউস গ্যাস কোনটার মিশ্র কত পার্সেন্ট, এটা তোমরা বই থেকে দেখে নিবা। মেইনলি এখানে তোমার এটা দেখবে না, এখান থেকে তোমরা দেখবে না, এটা তোমরা বই থেকে দেখবে, ঠিক আছে? একটু ভুল দেওয়া। তো পার্সেন্টেজ আমাদের মেইনলি বই থেকে দেখা, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের আমরা দেখাবো সিএফসি সম্পর্কে অনেকগুলো তথ্য দেওয়া আছে। আর তোমাদের এখানে তোমরা সিএফসি এইটা রিডিং দিবা এবং সিএফসি জিনিসটা নির্ণয় করা শিখাবো, ঠিক আছে? যেমন দেখ তোমার কি এখানে যেটা বলা আছে কি সিওন, সিওন 12, সিওন 12, এটা তোমাদের সংকেত কি হবে। এখন তোমরা কি করবা, 90 এর সাথে এই 12, ঠিক আছে? তাহলে কত আসে এখানে, 90 যোগ 12 সমান 102, তাই না? 102। আচ্ছা, এখানে প্রথম যে এই এক প্রথম সংখ্যা, ঠিক আছে না? প্রথম সংখ্যাটা কি হবে তোমার, প্রথম সংখ্যা হচ্ছে তোমার কার্বন সংখ্যা, ঠিক আছে? তৃতীয় সংখ্যা যেটা হবে সেটাকে বলা হচ্ছে তোমার হাইড্রোজেন সংখ্যা। হাইড্রোজেন সংখ্যা এখানে কত, হাইড্রোজেন সংখ্যা। তারপরে তোমার রয়েছে কি, যে অঙ্ক যেটা থাকে যে সংখ্যা, সেটা হচ্ছে তোমার কি ক্লোরিন সংখ্যা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখন দেখো, এখন দেখো কার্বন এখানে যদি আমি মিলাই, কার্বন আছে এখানে কয়টা, কার্বন আছে এখানে একটা, হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন তিনটা, তাহলে ক্লোরিন কয়টা আছে, দুইটা। এক হাতে ক্লোরিন, হ্যাঁ, আর এক হাতে মনে করো এই পাশে একটা ক্লোরিন, ঠিক আছে? আচ্ছা, এখন দুইটা হাত ছাড়া তাহলে বাকি দুইটা হাত আমাদের ক্লোরিন দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে আমাদের কি হবে এটার সংকেতটা, Cl2F। ওকে, এইটা তোমার ফিগার বানাবো। ঠিক এইভাবে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে আমরা এইটা কিন্তু ডিটেইল করবো এবং মাস এগুলো লাগবেই। এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহারের মধ্যে তোমার কি বিসিএফ, রোজেন, ওয়েস্টন, ওয়েস্টন, এগুলা সংকেত এবং এগুলা কি কি কাজে ব্যবহৃত হয়, এটা কিন্তু তোমাদের লাগবে। এই গোটাটাই আমাদের মাস করতে হবে, মুখস্থ, মুখস্থ। এখন দেখো তোমাদের মোটামুটি পরবর্তীতে আমি ট্রেন দেওয়ার চেষ্টা করে দেখো। অ্যাসিড প্রেসিপিটেশনের জন্য হয় আমাদের কি সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই কাজটা হয়, থেকে তুলে আসে। অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে তোমার এখানে মনে রাখবা এই পাঁচের কমন, সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টি পানিতে মিশে যখন হয় তখন যেরকম থাকে। এখন এখান থেকে অ্যাসিড বৃষ্টির ফলে কি কি হয়, পিএইচ কত হয় সেটা মনে রাখবে। এখান থেকে আছে এফজিডি প্ল্যান্টে সালফার ডাইঅক্সাইড গ্যাস, ফ্লু গ্যাসকে চুনা পাথর বা চুনের পানির সাথে মিশে থাকলে সালফার ডাইঅক্সাইড সৃষ্টি করে। একে ফ্লু, এখানে তোমাকে ফ্লু গ্যাস রিজালফিকেশন বা এফজিডি প্ল্যান্ট বলা হয়। এফজিডি প্ল্যান্ট কোন গুরুত্বপূর্ণ, এফজিডি প্ল্যান্টের উৎপন্ন ডিসচার্জ সংকেতটা দেখে নাও, ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন এটা তুমি রিডিং দিয়ে নিবা। অ্যাসিড বৃষ্টির জন্য তোমার এখানে যা যা দেওয়া আছে সব কিছু কিছু করতে হবে। এবং অ্যাসিড বৃষ্টির কথা মধ্যে থাকতে নাইট্রিক অ্যাসিড এবং সবচেয়ে কমন থাকবে এই জিনিসগুলো দেখবা। দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য এখানে তোমার কি দায়ী দিতে পারে, দায়ী কি হতে পারে, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে? এখানে তোমার কি দিবে, দায়ী কোনটা দেখো, দায়ী করতে হবে সালফার ডাইঅক্সাইড, এটা তোমরা কিন্তু দেখবা। আচ্ছা, এখানে তোমার কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে কোনটা সালফার ডাইঅক্সাইড,
বৃষ্টি পানির নমুনা অ্যাসিড হিসেবে গণ্য করা হয় কখন? যখন পিএইচ স্যার হয়, কারণ কি 5.6 মানে কি 5 এর বেশি না গ্রেটার দেন, একমাত্র স্যার আছে যেটা লেস দেন 5 আছে, এটাই অ্যাসিডিক পানি। ওকে। এন্ড লুইস মতবাদ কি? লুইস মতবাদ হচ্ছে কি যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণে সক্ষম, এবং লুইস কার হচ্ছে কি যারা কি আহ আরো ঠিক আছে, এখানে তোমার কি লুইস মতবাদ আছে, তোমাদের আর্হেনিয়াস মতবাদ আছে, লুইস মতবাদ আছে, আরো অনেকগুলো আছে। মেইনলি লুইস মতবাদের থেকে তোমার মনে রাখবা আহ একজোড়া ইলেকট্রন গ্রহণে সক্ষম তারা, ঠিক আছে? এখানে দেখবা একজোড়া ইলেকট্রন গ্রহণ সক্ষম, যা যেসব মৌল বা যৌগ এক জোড়া ইলেকট্রন গ্রহণ সক্ষম, তাদেরকে বলা হচ্ছে কি তোমার, যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ সক্ষম, তারা কি অ্যাসিড ইলেকট্রন গ্রহণে সক্ষম, তারা অ্যাসিড, যেমন কি বিএফসি, এটা হচ্ছে কি তোমার এখানে তোমার কি আহ অষ্টক অপূর্ণ আছে, তাই না? অষ্টক সমূহ থেকে দুইটা ইলেকট্রন থাকে, এটা কি তোমার প্রথম, এটাও কি তোমার প্রথম, ঠিক আছে? বা এগুলো প্রথম অ্যাসিড বলা হয়, এলসিএলসি সিএলসি, বোরন হাইড্রোক্সাইড, বা এই তোমার এটা তোমার কি বোরন হাইড্রোক্সাইড আমরা কিভাবে লিখতে পারি, HCl, ওকে, বরিক অ্যাসিড আর কি। ক্যাটায়নিক লুইস অ্যাসিড তারা কি কোন এক জোড়া ইলেকট্রিক কনস্ট্যান্ট, যেমন কি অ্যালফা প্লাস, ক্যালসিয়াম টু প্লাস, কপার টু প্লাস, হাইড্রোজেন প্লাস, Fe2 প্লাস, Fe3 প্লাস, জিঙ্ক টু প্লাস, সবাই আছে। অথচ এর মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং ট্রাইঅক্সাইড, এটা কিন্তু খুবই তোমার পরীক্ষায় আসবে। এবং লুইস থাকি তারা কি এক জোড়া এক জোড়া ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন দেয়, এক জোড়া মুক্ত ইলেকট্রন কি দেয়, ঠিক আছে? তারা কি এর বেশি থাকে, ইলেকট্রন কি বেশি আছে, এটা কি ইলেকট্রন গুলো দেয়, ঠিক আছে? আর কি এদের কি ইলেকট্রন কম থাকে, এদের কি ইলেকট্রন কম থাকে, ইলেকট্রন কম থাকে, ঠিক আছে? আর এদের কি তোমার ইলেকট্রন বেশি থাকে, ওকে, বেশি থাকে। আর এখানে তোমরা তাহলে অ্যানায়নিক তোমরা যেগুলো মাইনাস সেগুলো তোমার বেশি। এখন দেখো লুইস, এখন দেখবা লুইস কি অক্ষর সংখ্যা থাকে, মানে কম থাকে ইলেকট্রন, লুইস মানে অক্ষর থাকে। এখন দেখো আমাদের এরপরে তোমার কি আরহেনিয়াসের মতবাদ, এখানে আমরা কিছু দেখবো। আরহেনিয়াস বলছি, আমরা আরহেনিয়াস মতবাদ, ঠিক আছে? এখানে আমরা আরহেনিয়াস মতবাদটা পড়ছি। আর এর আরহেনিয়াস মতবাদ অনুসারে আমাদের কি কি আছে এটা আমরা কি দেখা যদি আরহেনিয়াস মতবাদে আমরা দেখি যে তারা দলীয় দমনে, এক নম্বর কি তারা দলীয় দমনে, তারা কি করে দলীয় দ্রবণে, তারা কি করে দলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে, এইচ প্লাস কি করে, এইচ প্লাস দান করে, দান করে। তারা হচ্ছে কি, তারা হচ্ছে তোমার কি অ্যাসিড, ওকে, ঠিক আছে? আর আর্গেন্স মতবাদ অনুসারে তোমার যারা দলীয় দ্রবণে, তারা দলীয় দ্রবণে কি করে, এইচ প্লাস গ্রহণ করে, তারা হচ্ছে তোমার অ্যাসিড। তারা দলীয় দ্রবণে কি হাইড্রক্সিল মাইনাস দান করে, দান করে, তারা হচ্ছে তোমার কি এটাও কিন্তু আমরা নর্মালি কিন্তু না, ঠিক আছে না? আর এটা হচ্ছে তোমার কি আরএনএস মত, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপরে আরো একটা মতবাদ আছে, সেটা হচ্ছে কি ব্রনস্টেড লাউরিন, ব্রনস্টেড লাউরিন, ব্রনস্টেড, এটা দেওয়া নেই এখানে, ব্রনস্টেড লাউরিন, লাউরিন অম্ল ক্ষারক, অম্ল, ব্রনস্টেড লাউরিন কি মতবাদ, অম্ল ক্ষারক কি মত, ওকে। আর ব্রনস্টেড লাউরিন অম্ল ক্ষারক মত, এখানে তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পাবা, এখানে তারা কি বলছে ব্রনস্টেড লাউরিন হচ্ছে আহ তারা প্রোটন দান করতে পারে, ঠিক আছে? যারা প্রোটন দান করে, কেমন, যারা প্রোটন দান করে, যারা প্রোটন দান করে, প্রোটন দান করে, তারা প্রোটন, প্রোটন দান করে, তারা প্রোটন দান করে, তারা প্রোটন দান করে, তারা কি হবে, তারা প্রোটন দান করে, তারা হচ্ছে তোমার অ্যাসিড, বুঝছে? আর তোমার এখানে যে আমি আসলে দেখাই, যারা প্রোটন গ্রহণ করে, যারা প্রোটন কি করে গ্রহণ করে, তারা হচ্ছে তোমার কি তাই না? আর এই হচ্ছে তোমার বিষয়। এখানে থেকে তোমার অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী যে তোমার ক্ষার, এই বিষয়ের কনসেপ্টটা এখানে। আর অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার, এই বিষয়ে তোমাদের আমি কিছু বোঝার চেষ্টা করি। দেখো একটা বিক্রিয়া যদি আমি তোমাদের দেখাই, আহ মনে করো HCl এর সাথে বিক্রিয়া করছে আমাদের পানি, তাই না? পানি তোমার এখানে তোমার প্লাস, হ্যাঁ, এইচ প্লাস, এখানে এইচ প্লাস মানে করা হচ্ছে ক্লোরাইড। তাহলে দেখো এইটা আমাদের, এটা আমাদের অম্ল না, এটা আমাদের অম্ল। আর এখানে অম্লের সাথে কে বিক্রিয়া করছে, এখানে পানি ক্ষার হিসেবে এখানে পানি কি হিসেবে
ক্ষার হিসেবে। এই অম্ল থেকে এখানে তোমার কি আসলো, H3O প্লাস। এটা কি অনুবন্ধী অম্ল না, এখানে এই প্লাস আয়ন আছে, তার মানে কি এটা হবে অনুবন্ধী অম্ল, তাই না? আচ্ছা, আর এই ক্ষারের অনুবন্ধী আয়ন কোনটা? ক্লোরাইড মাইনাস, তার ওখানে কি ক্লোরাইড মাইনাস আয়ন আছে, এটা হচ্ছে অনুবন্ধী আর না, অনুবন্ধী আর। আচ্ছা, তোমার যদি আরো একটা অনুবন্ধী উদাহরণ চাই আমরা, যে তোমার এখানে মনে করো আর কি আরো যদি তোমাদের বোঝায় যে এই সেলটা যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে, তাহলে কি হবে তোমার? আহ, তোমরা এটা নর্মালি পারবা, আমি আর না দেখি নর্মালি তোমাদের উত্তর প্রায় একই রকম। এখানে দেখলে তোমরা দেখো অনুবন্ধী অম্ল ট্রান্সফর্মার কি করা হয়েছে, কোন অম্ল কোন অম্ল থেকে প্রোটন অপসারণের ফলে যে খারাপ সৃষ্টি হয়, তাকে অনুবন্ধী বলা হয়, খারাপ বলা হয়। এবং এই 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 যেটা দেখাচ্ছে HCl প্লাস NH, তাই না? এটা অম্ল, আর এটা কি ক্ষারক, তাই না? এখন এখান থেকে তোমার আর কি, এখান থেকে কি হয়েছে তোমার, NH3 থেকে একটা H প্লাস অপসারণ করছে, পরে এখানে কি হয়েছে NH4 প্লাস, NH4 প্লাস, তাই না? অপসারণ করছে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে তোমার কি ক্লোরাইডটা কি হয়ে গেছে, ক্লোরাইডটা হয়েছে তোমার কি ক্লোরাইড মাইনাস তাহলে কি হচ্ছে, এই ক্ষারকের এখানে ক্ষারক, এটা অম্ল হচ্ছে, এটা কি অনুবন্ধী অম্ল। এখানে তুমি মনে রাখবা এখানে তোমার যে সাম্যাবস্থায় অম্ল ক্ষারক পরবর্তী অনুবন্ধী যুগল থাকে। আচ্ছা দেখো, সবসময় বলে এটা হচ্ছে কি পানির সাথে আহ দুর্বল অম্ল, অ্যামোনিয়ার সাথে শক্তিশালী অম্ল, সেগুলো লাগবে আমাদের। যে অম্ল যত বেশি শক্তিশালী, তার অনুবন্ধী ক্ষারক তত বেশি দুর্বল। না দেখো, এখানে HCl এটা অনেক বেশি শক্তিশালী, কিন্তু তার অনুবন্ধী কোনটা NH4 প্লাস, এটা অনেক দুর্বল, তাই না? এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখতে পারবা। ঠিক আছে? আচ্ছা দেখো, এর পরবর্তী উভধর্মী যৌগ। উভধর্মী যৌগের মধ্যে সবচেয়ে প্রথমে কোনটার নাম আছে জানো? পানি। সব জায়গায় তখন এর জন্য কাজ করে, খারের জন্য কাজ করে। যেমন দেখো এখানে দেখো, যখন অ্যামোনিয়া অ্যামোনিয়ার সাথে যখন কাজ করছে তোমার, ঠিক আছে, তখন কি এখানে তোমার অ্যামোনিয়াটা কি ক্ষার না? ক্ষার। তো ক্ষারের সাথে বিক্রিয়া করবে কি? অম্ল, তাই না? অম্ল। আচ্ছা, তাহলে এখানে তো অ্যামোনিয়া থেকে কি অ্যামোনিয়াম প্লাস উৎপন্ন করলো, আর এই যদি হাইড্রক্সিল গান, এটা কিন্তু বলছি অনুবন্ধী কি, অনুবন্ধী ক্ষার, ঠিক আছে। আর এটা কি বলছি অনুবন্ধী অম্ল, এই অম্ল, ঠিক আছে? এখানে দেখো, এখানে HCl করছে, এখানে HCl অ্যাসিড, এখানে HCl কি অম্ল, এখানে ক্ষারের সঙ্গে কাজ করবে কে? পানি। তাহলে এ সব ভাবে কাজ করতে পারে। ঠিক সেম ভাবে তোমার উভযত্নী যৌগ হিসেবে আরো কিছুগুলো থাকে, সেগুলো হচ্ছে কি, যেমন পানি, H মাইনাস, হাইড্রোজেন সালফেট মাইনাস, কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট মাইনাস বা বাইকার্বনেট, মানে হাইড্রোজেন সালফেট H4 মাইনাস, তারপরে কি হচ্ছে H2CO4 মাইনাস, তারপরে কি রয়েছে তোমার H3O4 মাইনাস, মাইনাস, তারপরে তোমার কি H2PO3 মাইনাস, তারপরে কি রয়েছে তোমার H3O4 এগুলো খুব মনে করে রাখলেই আমাদের কিন্তু হয়ে যাবে। এখন দেখো বিশুদ্ধতার মানদণ্ড, এগুলো আমি আর পড়বো না, এগুলো জাস্ট সুন্দর মতো করে তোমরা পড়ে নিবা। এগুলো জাস্ট বই থেকে দেখবে, হ্যাঁ, এগুলো বই থেকে দেখবে, এগুলো আমাদের নাই। আর কোনটা স্থায়ী করতে হয়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম স্থায়ী করতে, আর তোমার এর সালফেট লবণ, নাইট্রেট লবণ, ক্লোরাইড লবণ, তাকে স্থায়ী করা হবে। বাইকার্বনেট লবণ থাকে তাহলে কি অস্থায়ী করবে। স্থায়ী করাতে তৈরি করে কি হিসিয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু সুন্দর মতো করে দেখবা। আচ্ছা, এইগুলা পিওডি যেগুলো আছে, মানে আমি যদি বলি কি পিওডি ও, ঠিক আছে, পিওডি, হ্যাঁ, DDS, হ্যাঁ, এগুলো সব কিছু আমাদের বই থেকে দেখি, ঠিক আছে? আমাদের কোর্স বই তো আবার আমাদের হাজারি সাল বই, বই হাজারি আচ্ছা, যেমন TDS এখান থেকে আছে, আমি আর কিছুই বলবো না। TDS এগুলো তুমি রেডিং দিবে এখান থেকে, কিন্তু তোমরা পড়বা বই থেকে মেইনলি পড়বা, আর্সেনিকের বিষয়গুলোকে পড়বা। এই যে এটাও কি তোমার বই থেকে পড়বা, এটা তোমার কি বই থেকে পড়বা। এগুলা কিন্তু পড়া মাস, এগুলো কিন্তু পড়া মাস, এগুলো তুমি পরীক্ষায় প্রশ্ন দিবে, হ্যাঁ, এগুলো তুমি পড়া মাস। আচ্ছা, এখান থেকে তোমার এই জিনিস তোমার কিছু দরকার নাই, এর তোমার দরকার নাই। আচ্ছা এখন দেখো, এর পয়লা সূত্র, সালফেট সূত্র সবকিছু এখানে দেওয়া আছে, ম্যাথ দেওয়া আছে, এগুলো তোমার সুন্দর মতো করে দেখবা, ঠিক আছে? আচ্ছা, এগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের ম্যাথ গুলো দেখতে, ওকে? আর চলো আমরা নেক্সট দেখতে
কি আছে আর আমাদের এই যে ম্যাথ গুলা সবগুলো ম্যাথ সুন্দর করে দেখবে, কোনো ক্যালকুলেশনের সমস্যা হয় সাথে সাথে আমাকে জানাবা। আচ্ছা, এখানে তোমার আরএমএস এর একটা মেথড তোমার কি সি ইকাল টু সিআরটি বাই এম, সি ইকাল টু রুট সিআরটি বাই কত এম। হ্যাঁ, এখানে থেকে লেখা যায় সিআরটি রুট সিপি বাই কত রুট। এটা কি কি চাপ, ওকে। এই এই জিনিস তোমরা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আর এন মোল গ্যাসের ঘনত্ব কত? মোল গ্যাসের ঘনত্ব এখানে সি বাই টু এনআরটি, যদি এখানে ঠিক আছে। আচ্ছা, একটি অণুর শক্তি এই দুটো কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের এখানে তোমার আরো একটা কথা আছে, এক্সাম্পল দেওয়া আছে কিছু, আমার এগুলো এগুলো তোমরা একটু মুখে দেখবে। আচ্ছা, এর পাশাপাশি আজকে তোমরা যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই চারটা একদম ডিটেইল রিয়েল বই থেকে দেখবা, রিয়েল বই থেকে, বই থেকে, ওকে। এর পাশাপাশি আরেকটা তোমার লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক, এইগুলার দূষণ সংক্রান্ত যতটা রোগ আছে দেখবো বই থেকে সব কিছু ডিটেলস ডিটেলস ওকে। আমি তোমাদের শর্টকাটে একটা শীট দিয়ে দেবো, ঠিক আছে? একদম যেন তোমরা যে কি যেগুলো কি পারবো না সেরকম শর্টকাটে আমরা দিয়ে দিই, ওকে। আচ্ছা, আমি তো আসলে সময় পারবো না, তোমরা just একটু দেখে, ঠিক আছে? বই থেকে দেখবে। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি প্রাইমারি পদার্থ কি থাকে, এখানে কি থাকে, কার্বন থাকে। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি থাকে না, কার্বন থাকে, ঠিক আছে? এমন এখানে জাস্ট একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে পটাশিয়াম, তাই বাকিগুলা সবগুলাই ঠিক আছে। আর সেকেন্ড এক্সাম্পল একদম এই টপিকটা বায়োমেট্রিক পথ, সেকেন্ড এক্সাম্পল একদম detail, ওকে, detail। তো খুবই সহজ টপিক, সংখ্যা ধারক আছে। আচ্ছা, অ্যাসিডের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা সমান কি ঘন, কারণ সংখ্যা পূর্ণ স্বাভাবিক বিষয়, এটা আমরা দেখে নিবা, যেমন কিছু লেখানোর দরকার নাই। আচ্ছা, আর ধারকের ক্ষেত্রে কি এটা মুখস্থ করতে হবে। এটা তোমাদের মাস এখানে তোমার কি ইয়া করার কিছু, ওকে। এইটা তোমাদের মুখস্থ। আরেকটা পেপার তোমার কি ধারক বিধারক, তোমাদের কি তাহলে বইটা কিন্তু সকাল থেকে বুঝতে পারছো বেশি ভালো হয়, তাই না? আর দেখো হাইড্রোজেনের কি তুল্যবার হয়, তুল্যবার মানে কি তোমার কি, তুল্যবার মানে মোট ভর অক্সিজেন সালফিউরিক অ্যাসিডের, আর এখানে আয়ন কথা এইচ প্লাস দুই, দুই প্লাস দুই দিয়ে ভাগ করলেই আর 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 যে আহ বাষ্প ঘনত্ব কোন দুই সমান কি আণবিক ভর, যেমন রাখবে, ঠিক আছে? ঘনমাত্রা প্রকাশে পদ্ধতিগুলো যে দেওয়া আছে, এই যে মোলারিটি, তাপমাত্রার উপর নির্ভর কি না, এটা পরীক্ষায় দেয়, নরমাল নির্ভরশীল, ঠিক আছে? আর এখানে সূত্রগুলো গুলো সূত্র দেখে কোনটা লিখিতে দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে মোলারিটার সূত্র কি পাই, একটা সূত্র আছে না, ইকুয়াল টু 1000 ডাব্লু বাই কি তোমার এম, ঠিক আছে? এটা মনে রাখবে। আর পার্সেন্ট তখন কি হয়, পার্সেন্ট তখন মোলারিটি তোমার কি, মোলারিটি তোমার কি হয়, মোলারিটি ইকুয়াল টু পার্সেন্ট তখন গুণ 10 ব্যাট বাই কত হয়, কত হয়, এ ভর্তি আণবিক ভর সেটা। আচ্ছা, এটা দেখবে একক গুলাও দেখবে। মূল ভগ্নাংশ তুমি পারো, মনে করো একটা, এখানে মনে করো একটা মিশ্রণ আছে, এখানে তোমার কি আছে, এ, এ আছে, বি আছে, সবই আছে। এবার যদি বলি এ এর মূল ভগ্নাংশ কত, তাহলে এন এর কত মূল আছে, ডিভাইড বাই দুইটা টোটাল মূল হয়ে গেল। যদি বি এর মূল ভগ্নাংশ কত, তাহলে আমরা কি করবো, এন বি, বি এর কত মূল আছে ডিভাইড বাই টোটাল মূল সংখ্যা, এটা এন হয়ে গেল। প্রমাণ দ্রবণ কি, যেটা বলে ঘনমাত্রা দ্বারা তাকে প্রমাণ দ্রবণ বলা হয়। এই যে তোমার এখানে আমি কি মোলার দ্রবণ, সেন্টিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার হয়ে গেল ভাবে, ওকে। আর এখান থেকে দেখো তোমাদের কি হচ্ছে, ডাব্লু বাই ডাব্লু মানে কি, ডাব্লু বাই ভি, ডাব্লু বাই ডাব্লু, ভি বাই ভি, ডাব্লু বাই, এখান থেকে কি শক্তি বেশি হচ্ছে, ডাব্লু বাই ডাব্লু, ভি বাই ভি। এই দুটো পরীক্ষায় বেশি আসছে, এটা কিন্তু তোমরা
দেখবে, ওকে। আর তোদের সঙ্গে তো দেখবেন এবার কপার ফাইভ, মানে এখানে মনে রাখবে ভরসার ক্লাস মনে রাখবে, ঠিক আছে? এবার খুবই গুরুত্বপূর্ণ দেখ, ঠিক আছে? দেখো এবার মোলারিটি বা ঘনমাত্রার ক্ষেত্রে কি দেখে, এই যে পার্সেন্ট আমাদের 10 ভাগে সূত্র দিয়েছে, এখানে আমাদের 5.3% সোডিয়াম কার্বনের ঘনমাত্রা কত, 5.3 কত পার্সেন্ট না, 5.3 গুণ 10, বা সোডিয়াম কার্বনের কত, 100 হয়ে গেল। এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা কিভাবে করবো, ক্যালকুলেশন না, দেখো আমি ক্যালকুলেশন দেখে এখানে কি যে আছে, 5.3 গুণ 10 ভাগ কত, 100, না? আ- আচ্ছা, এখানে 10 আছে, এখানে যদি নিচে 10 দ্বারা ভাগ করে গেলে কি হয়, 10.6 আছে না? এরপরে 10 দিয়ে কাটি তাহলে এটা কত হয়, 10.6 আছে। আচ্ছা, 5.3 কে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে, 10, 1/2 মানে কত, 0.5, একদম নর্মাল। আচ্ছা, পিপিএম মানে কত, পিপিএম মানে কত, এটা তোমরা পরবর্তী দেখাচ্ছি তোমার। আচ্ছা, এখন দেখো তোমার এইগুলো তোমাদের আমি পরবর্তীতে দেখাচ্ছি, এগুলো তো শর্টকাট তোমার দেওয়া আছে, ম্যাথ করার সময় তোমার এগুলো পাবা। একটা রূপান্তরটা তোমাদের দেখছো, ঠিক আছে? এটা তোমরা দেখতে পারবা। আচ্ছা, এগুলো তোমাদের আমি পরে দেখাচ্ছি, এটা রূপান্তর লাগবে না। এই যে দেখো তোমাদের ম্যাথ, একটা জিনিস মনে রাখবা, এখানে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড যখন ঘনমাত্রা মোলাইজ করে, আমরা কি জানি, পার্সেন্ট যখন গুণ 10, আর 5 গুণ 10 ভাগ সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত, 40, 40, তাহলে এই ম্যাথ কি হবে, 10 তাই 40, তাহলে কি স্যার 1.25 দ্বারা যদি গুণ করে, 1.58 এক নম্বর। তাহলে রক্ত গ্লুকোজের ঘনমাত্রা 0.05 মোলার হলে পিপিএম, আমরা পিপিএম সমান কি জানি, পিপিএম আমরা এটা জানি না, মিলিগ্রাম পার লিটার, তাই না? আর এখন দেখো, এখান দিয়ে আছে কি তোমার 0.005 মোলার। আচ্ছা, মোলার মানে কত তোমার, 0.005 মোল পার কি লিটার, 1 লিটারের। মানে মোলটাকে আমাদের মিলিগ্রামে করতে হবে, তাই না? মোলটাকে আমরা আমাদের কি করতে হবে, মিলিগ্রামে করতে হবে। আচ্ছা, 0.005, তাই না? আচ্ছা, এখন আমরা দেখো তো করতাম এন ইকাল টু মোল ইকাল টু ডাব্লু বাই এম, তাই না? এখন এখানে ডাব্লু থেকে আমাদের কি কত কাজ, তাহলে এন এম, তাই না? এখানে আমরা কি জানি, এম তো এটা আমরা জানি, এটা কিন্তু আমরা কি এটা এন এর মান তো আমরা জানি, তাই না? এখন এটার ভর কত? কিসের বলতে, রক্তের গ্লুকোজ, গ্লুকোজের ভর আমরা কত জানি, 36, 12 ও, এটা কি তোমার যে সংকেত তোমার, এটা হচ্ছে আমাদের কি গ্লুকোজ সংকেত, এটা তোমার সাধারণত হয় এবং 72 আর 72 প্লাস অক্সিজেন, তাই না? 32, 93, 93, 32, 12 কত হয়, 72 যোগ 12 84, 180, গ্লুকোজের ঘনত্ব কত হয় তোমার, 180 পাচ্ছি। কি করবো আমরা, 0.005 গুণ 180, 100 যেটা আমরা কিছু করলাম গ্রামে করলাম, ওয়েট বাই লিটার, এখানে কি আছে, এটা হচ্ছে তোমার লিটার, গ্রামে করলাম, গ্রাম পার লিটার, এবং আমরা মিলিগ্রাম পার লিটারে বানাই, কি হবে, 0.005, 180, 1 গ্রাম সমান কত, 1000 মিলিগ্রাম, 1000 বাই কত হয়, লিটার হয়ে গেল। আর তাহলে কি হবে, এখান থেকে আমরা হিসাব করে দেখো, 1000, তাই না? তুমি 1000 দিয়ে এটা গুণ করি, তাহলে আমরা এই ভালো করে দেখানোর চেষ্টা করলাম, কি আসলো আমাদের, 0.05005 এম গ্লুকোজ ছিল, তাই না? গ্লুকোজ এরকম যদি থাকে তাহলে সলভেট কাজ, 0.005 গুণ এই তোমার গ্লুকোজের ভর, গ্লুকোজ এর ভর গুণ 1000 ভাগ এল, মানে লিটার, 1000, এখানে লিখবো কি মিলিগ্রাম, নিচে লিখবো কি লিটার, হ্যাঁ? হয়ে গেল। এখন তাহলে আমরা এখানে সব কিছু জানি, লেখে কত, 0.005, গ্লুকোজের কত, 180, 180, সাথে এটা কি ভালো মতো আসছি, 1000 ডিভাইড বাই কত আছে, ডিভাইড বাই এখানে লিটার, আর এবার কি আছে তোমার, যা মিলিগ্রাম, মিলিগ্রাম মিলিগ্রাম মানে পেটিএম, তাই না? অর্থাৎ দেখো এই এক তিনটা শূন্য, এখানে 3টে শূন্য কত হয়, এখানে 5 হয়ে যাবে, তাহলে 5 গুণ 108, একটু সহজ না?
পাঁচ গুণ 105 পাঁচ 900, তাহলে সহজ 900 900 মিলিগ্রাম পার লিটার হয়ে গেল। কত কম লাগে তোমার দেওয়া থাকার কথা। আর এখানে মিলি মোল পার লিটার আছে না তোমাদের মেনলি। আর এই যে দেখো উত্তর আছে কত 9। আর এখন দেখো একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে? একটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে এই টিক্সটা মনে রাখবো, অন্য কিছু মনে রাখবে তোমরা। মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার করলে 18 দিয়ে গুণ করবা। আর মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিনিমোল করলে কি 18 দ্বারা ভাগ করবে, ঠিক আছে? এইটা মনে রাখবে, এটা তোমাদের বেশি, ঠিক আছে? আচ্ছা। আর মিলিমোল পার লিটার থেকে মিলি মোল পার লিটার করতে হলে 10 প্লাস 3 ভাগ করবা। গ্রাম পার লিটার থেকে মিলিগ্রাম পার, এগুলো তোমরা পারো। মেন তোমাদের এইটা, এটা, ঠিক আছে? আর এটার একটা প্রশ্ন যেমন দেখো, একজন লোকটির তাপমাত্রা 10 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এখন কত, তাহলে 10 গুণ 18, 10 গুণ 18 180 হবে। আর একজন রোগীর গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, তাহলে মিলিমোল করতে হলে কত হবে? 18 দিয়ে ভাগ করতে হবে, 190 ভাগ 18। তাহলে এটা আমি বুঝতেই পারছি এখানে আমরা 10.56 হবে, কারণ কি 10 দিয়ে গুণ করলে কত হয় তোমার 180 হয় না? এর থেকে একটু বেশি মানে কত হবে? এত একটু বেশি হবে, তাহলে 10.56 হবে। স্বাভাবিক, এটা এটা নর্মাল, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের এটা তোমাদের পরীক্ষায় দেয় গিয়েছে, কিন্তু এখান থেকে পরীক্ষায় খুব বেশি কিছু দেয় না। তারপরে আমি তোমাদের একটু দেখছি, দেখো যে স্কিম হতে, আচ্ছা দ্বিতীয় তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে এরকম ম্যাথগুলো তুমি স্কিপ, এটা তোমাদের কিন্তু একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, দেখো এখানে দেওয়া আছে তোমার জিঙ্ক অক্সাইড 9.15 গ্রাম মতো, কার্বন বিজ্ঞান কত, কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যায়। আর তোমাদের এগুলা তোমাদের এগুলো তোমরা দেখো এখানে মানে ভর মোল পরমাণু এবং রাসায়নিক বর্ণ সম্পর্কে যে আছে এগুলো সব, এগুলো আমার কিচ্ছু পড়ার নাই, কিন্তু তুমি সব সব কেমিক্যাল ডাবল বাই এম তোমরা পারো, ফিজিক্যাল বেন আর পারো না, এগুলো সব তোমরা পারো। এটা আমি তোমাদের পড়াবো না, কারণ তোমাদের অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে। 1 লিটার বিশুদ্ধ পানির মোলারিটি কত? এটা তো কাউকে বলাই লাগবে না, 55.55, ঠিক আছে? আচ্ছা মুখস্থ, একটি মুখস্থ একদম। আচ্ছা দেখো, আরেকটা তোমাদের কিছু সূত্র তোমাদের মনে করতে হবে, যে E1 S1 E1 ইকুয়াল টু E2 S2 V2, এটা কি তোমার পূর্ণ সংখ্যা দিয়ে ম্যাথ, এটা কি তোমার পূর্ণ সংখ্যা দিয়ে ম্যাথ, পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার ম্যাথ, পূর্ণ সংখ্যা দিয়ে তোমার ম্যাথ করতে পারবা। আবার এটা করতে পারবা এস এ দিয়ে ইকুয়াল টু এস বি ভিবি, মানে কি এরা হচ্ছে কি অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, অ্যাসিড এটা তোমার কি বেস, ঠিক আছে? এইটার সূত্র আবার কি আছে তোমার বি বেস, এখানে এ, ঠিক আছে? আর কি বেজেরটা এখানে অ্যাসিড আসবে, অ্যাসিডেরটা কি বেস, ঠিক আছে? আর নর্মাল যদি সূত্র তুমি বলো তাহলে নর্মাল কি আসবে? V1 C2 V2 S1 V1 S2 V2। এগুলো তোমার দেখাচ্ছিলাম, আমি তোমার ম্যাথ গুলা দেখাচ্ছি দেখো। 1 গ্রাম হাইড্রোজেনে কতটি আছে করে আমরা ম্যাথ আছে দেখো। আচ্ছা, 1 নম্বর হলো আমাদের, 2 নম্বর দেখো 250 0.1 মোলার দ্রবণে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। আমি তো আমাদের এখানে সব বলে দিকটাকে কি সূত্র বললাম আমি, এস ইকুয়াল টু বললাম 1000 W/mv, এখানে কি চাইছে? আমরা এস জানি কত, 0.1 এম এর মান জানি, ভি এর মান ডাব্লু মান পেতে, ডাব্লু সমান কি হবে? ডাব্লু সমান এম এস বাই কত 1000, ওকে? এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু 40, তাই না? তা এই যে এর ভর কত 40 না? আচ্ছা, ভি এর মান কত? 50 সিসি, 50 সিসি। আর তোমাদের আরেকটা জিনিস তোমাদের এখানে বলি, আমার এখানে তোমার তোমার এখানে তোমার যে ভি আছে, এটা তোমার ভি কিন্তু মিলিলিটার এককে হবে, ঠিক আছে? মিলিলিটার বা তোমার কি সিসি এককে, আচ্ছা এটা মনে রাখো, এটা মনে রাখো 50 সিসি। আচ্ছা, আর এইচ এর মান কত? 0.1 এম,
ডিভাইড বাই কত, 1000। তোমরা ক্যালকুলেশন করছো, 250 চার 250 কত হয়, 1000। ডাইরেক্টলি স্যার, চার 200 কত হয়, 40। 10 গুণ ডিভাইড 1 মানে কত হয়, 1। দেখো এই যে উত্তর আছে কি, ওকে। সহজ। দেখো প্রমাণ অবস্থায় 1.77 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের ইয়া কত। তোমরা কি জানো এসটিপি তে, এসটিপি তে কি হয়, এসটিপি কি হয়, আচ্ছা এন ইকাল টু ডি বাই 22.4, এন ইকাল টু কি জানো, ডাব্লিউ বাই এফ ইকাল টু ডি বাই 22.4, তাই না? আচ্ছা এখানে কি নির্ণয় করতে হবে আমাদের, ডি। তাহলে এখানে কি হবে আমাদের, ডি ইকাল টু নির্ণয় করে দেওয়া আছে তোমার ডাব্লিউ গুণ 22.4 বাই কত, এম, এ সরি হ্যাঁ এম আসবে। এখন দেখেন ডাব্লিউ কত দিয়ে আছে এখানে, 1.7, 1.7 গুণ 22.4, এফ কত, অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে ভর আমাদের 17 গ্রাম, এর 17 গ্রাম, তাই না? আচ্ছা একটা কাজ করি এখন তাহলে আমরা, এটা জানি কি 1.7 আর 17 প্রায় একই রকম মনে হচ্ছে না? 1.7 কে 17 বানাইলাম, তার সাথে আমরা কি করলাম, 10⁻⁻1 গুণ করলাম, গুণ 22.4 থাকলো, নিচে কি আসলো, 17, 17ই থাকলো, 17। আর এই 17 কাটা, পরে থাকে কি 22.4 গুণ 10⁻⁻1, অর্থাৎ 2. ওকে, এক্স ইজি প্রসেস। ওকে, ইজি। আচ্ছা 21.37 গ্রাম মিথেনে কতটি মিথেন অণু থাকে, একটা question করতে পারো যে তোমরা মিথেন মানে কি, কোন না। আচ্ছা তাহলে এখানে কিন্তু 16 গ্রামে থাকে কতটি, 6.023 গুণ 10⁻23টি, 10⁻23টি। তাহলে তোমার আহ, 1 গ্রামে কতটি থাকবে, আর তোমার এখানে কত, 21.37 গ্রামে থাকবে কতটি, এখানে তো 6.023 গুণ 10⁻23 ডিভাইড বাই কত, 16 গুণ 21, ঘুরে আসবে। উত্তর তোমার একটু বেশি আসবে, এইগুলো অনেক আগে দিত, কোনো কোনো দেয়নি। এগুলো তোমরা এই সবগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা এই যে এই প্রশ্নটি একটু খেয়াল করো তো তোমরা, 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 0.12 ঘনমাত্রা 150 মিলি অক্সালিক অ্যাসিড দ্বারা কার্যকরী করলে প্রশমন মিলি পাওয়া যায়। সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা, এখানে আমরা কি করতে চাইছে, সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে কি চাইছে, সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে মিশাইছে কি অক্সালিক অ্যাসিড, তাই না? এটা কি অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, তাই না? আর অক্সালিক অ্যাসিড, এখন দেখি কি দেওয়া সোডিয়াম হাইড্রোক্সাইডে কি কি দেওয়া আছে দেখো, আয়তন দেওয়া আছে কি আছে, ডি ওয়ান ইকুয়াল টু কত, 10 ml। ওকে, আচ্ছা অক্সালিক অ্যাসিডে কি কি দেওয়া আছে, এখানে তোমার কি ঘনমাত্রা S2 ইকুয়াল টু কত, 0.12 A। ওকে, আচ্ছা তারপরে এখানে কি 15, তোমার এখানে দেওয়া আছে কি 15 মিলি। আচ্ছা এখানে তোমার V2 দিয়ে আছে কত, এখানে 15 ml। অজ্ঞালিক অ্যাসিড সংখ্যা কি জানো তোমরা, H2, H2 ও। এখানে কি তোমার ধরুন কি হচ্ছে তোমার, কি হচ্ছে তোমার 2 হয়, কি তোমার হয় 2 হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে তোমার কি শূন্য সংখ্যা ইনস্ট্যান্ট কত হয়, 1। এখন দেখো প্রশ্ন সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা S1 আমরা নিই, কার সাথে, ক্ষারের সাথে একই হচ্ছে, তাই না? আচ্ছা তাহলে যে আমরা এখন বিক্রিয়া করি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস মনে করো কি অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডে কি হয়, H2, C2O4, যেহেতু এটা দ্বিজ অধিক, তাহলে এখানে তোমার কি করতে হবে, এখানে দুই দ্বারা আমাদের আর কি করতে হবে, কেন দুই দ্বারা আমাদের সামনে লাগাতে হবে। আর এখানে তোমার কি Na2, C2O4 প্লাস পানি, তোমরা এখন এখানে তোমার ইকুয়েশন সমীকরণ সমাধান করে নিয়ে সমস্যা নেই। আমার মেইনলি দরকার এখানে এইটা হচ্ছে তোমার দিতে বেস, এটা তোমার কি অ্যাসিড, এর কত 1 আছে তাই না, 1 আছে। এখন আমরা কি শিখছিলাম সমীকরণ, কি, হ্যাঁ S1, S2V2, S2V2 ইকুয়াল কি, আচ্ছা এ S1 P1, কারণ কি আমরা এখানে কি S1 কি ধরছি, P1 ধরছি ক্ষার, এটা হচ্ছে কি ক্ষার, ক্ষারের সাথে সবসময় কি হবে, অ্যাসিড, তাই না? আর এটা কি S2V2 সাথে হচ্ছে কি বি। এখন দেখো আমরা কিন্তু মিলাই নি, কি কি দিয়ে আছে দেখো, S2V2 মান দেয়াই আছে, আর বি এর মান কত জানি আমরা, বি কত, তোমার বেজে দিয়া কত 1, তাই না? কি এখানে কত, বি এখানে তোমার এই যে 1, বি হচ্ছে তোমার কি
এই টুটা কার সাথে যাবে তোমার, অ্যাসিডের সাথে যাবে, তাই না? তাহলে এখানে দুই, এইচ টু কত তোমার, এইচ টু হচ্ছে তোমার এখানে 0.12 গুণ ভি টু হচ্ছে 15। এ কত, এ হচ্ছে তোমার কি ওয়ান, ওয়ান, এস ওয়ান কত জানি না, এস ওয়ান আমরা জানি না, ভি ওয়ান কত জানি তোমার 10। আচ্ছা এখন যদি আমরা ক্যালকুলেশন এখান থেকে করার চেষ্টা করি, দেখো আমরা যদি ক্যালকুলেশন এখান থেকে করার চেষ্টা করি, তো কি আছে আমাদের ক্যালকুলেশন এখান থেকে করার চেষ্টা করলে, বা এফ ওয়ান সমান কি আছে, দুই গুণ 0.12 গুণ 15 ভাগ 10, ইজি ক্যালকুলেশন, তাই না? দেখতে দুই, পাঁচ দুগুণে 10, পাঁচে পাঁচ, তিন পাঁচে কত, 15। আর তিন গুণ 0.1 মানে কত, তিন জিরো করলে 0. একদম নর্মাল, তাই না? এই ম্যাথটা আমরা আরেকভাবে করতে পারি। আমরা কি করতাম, আমরা ইউ ওয়ান এস ওয়ান ওয়ান ইকুয়াল টু ই টু এস টু ভি টু। এখানে তোমার ই টু হচ্ছে, আমরা কি করছিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, যা হচ্ছে তোমার কি এখানে তোমার কত, এখানে তোমার কি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তোমার কি এখানে প্লাস ওয়ান আয়ন না, আর পূর্ণ সংখ্যা কত, এখানে ই ওয়ান, এটা যদি মনে করো ই ওয়ান ধরি, তাহলে এই ই ওয়ান কত, ওয়ান। আর এই টু, থ্রি টু ও ফোর, এটা কত, ডি যদি না, এটা ই টু ধরি, ই টু কত হবে, টু, তাই না? অর্থাৎ এখন বসাও, ওয়ান কত ছিল, ওয়ান, এস ওয়ান কত ছিল তোমার, 0. এস ওয়ান কত ছিল, এস ওয়ান তোমার 0. এস ওয়ান লাগবে আমাদের, বি ওয়ান ছিল 10, এস ওয়ান এর বেনিফিট হবে এটা হচ্ছে তোমার 10 গুণ করলাম, আর এটা হচ্ছে তোমার কি এস ওয়ান। এখান থেকে তোমার কি টু মানে কত, দুই, এস কত ছিল তোমার, এস কত ছিল দেখে নিই আমরা, এস এখানে তোমার 0.1 0.1 তো যে সূত্র একটু সেখান থেকে বসাও, এস ওয়ান মান আসছে। ওকে, এত সুন্দর করে বোঝানোর পরেও যদি তোমরা এটা না বুঝো তাহলে আমার আর কিছু করার নাই। ওকে, আচ্ছা এটা তোমরা এগুলো সুন্দর মতো করে দেখে নিবা, যে দেওয়া আছে কি ওয়ান এমনি করলেই হবে। ওকে, এতে ভালো মতো আমি আর ঘোরাতে পারছি না, এটা তুমি এখন এগুলো করো। ঠিক আছে? আচ্ছা, এখানে কোনটা দাঁড়িয়েছে, কোনটা দাঁড়িয়েছে দেখো, এ টেনের এখানে কত প্লাস টু না, আর এপি এখানে কত ছিল, এখানে ছিল তোমার কি প্লাস থ্রি, তাই না? আর এখানে এ টেনের কত আসছে, প্লাস ফোর আসছে, আর এখানে এপি কত আসছে, প্লাস টু আসছে। দেখো প্লাস থ্রি থেকে প্লাস টু হয়েছে মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে, আর প্লাস টু থেকে প্লাস ফোর যাচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তাই না? তাহলে কি যে ত্যাগ করছে মানে কি সে কি যা জানতে হয়েছে, আর যে ত্যাগ মানে যে গ্রহণ করছে কি জানতে হয়েছে, তাহলে এখানে কোনটি সত্য, এস এন টি তাই। আর কোনটি ধারক বিধারক উভয় রূপে ক্রিয়া করে, মনে রাখবো, মনে রাখবো। ঠিক আছে? এটা আমার আর কিছু পড়ানোর কিছু নাই, তোমরা এটা সুন্দর মতো করে পড়ো। হ্যাঁ, আমি তোমাদের এগুলা সুন্দর মতো করে পড়বা, এগুলো তুমি মার্ক তুমি পরীক্ষা দিবে, এটা কি ম্যাথ দেয়। আর যে কোনটা কি রং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা এইটা এটা 1000% ইম্পর্টেন্ট, এটা 1000% ইম্পর্টেন্ট। এটা তোমার কি আরো বেশি, আর কোন ম্যাথ করে মানে 1,00,000%, এটা 10,000%। এটা তোমরা পড়তেই হবে, তোমাদের ওকে। আর জারণ বিজারণ তো মনে রাখার কি আছে, এখানে তোমরা জানো, তোমাদের সুন্দর মতো করে রিডিং দিতে হবে। ঠিক আছে, এটা পূর্বে দাঁড়ান সংখ্যা, পরে দাঁড়ান সংখ্যা, এইটা এইটা তোমাকে সুন্দর মতো করে মার্ক করতে হবে। এইটা সুন্দর মতো করে তোমাদের সুন্দর মতো করে পড়তে হবে। আচ্ছা, তোমরা এগুলা সুন্দর মতো করে পড়তে হবে। এটা তোমাদের এগুলো তোমার শর্টকাট দিয়ে দিচ্ছে, তোমরা একটু দেখবে, দেখবা এটা তোমাদের কি মাস, মাস এগুলো পড়তে। আচ্ছা, এগুলো তুল্য সংখ্যা সমতা, সমতাটা তোমার পড়া লাগবে। ওকে, এই সমতা ধাপটা পাচ্ছে কিন্তু এইটা করো, ঠিক এইটা করো, সমতা ধাপ তোমাদের করতে হবে। আচ্ছা, এইটা মনে রাখবা, জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, অক্সিজেন, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফেট, আর তোমার হচ্ছে কি নাইট্রিক অক্সাইড, এটা এটা থেকে তোমার সালফিউরিক অ্যাসিড আছে। আর আচ্ছা, এগুলো তোমরা পড়তে হবে, এগুলো পড়তে হবে, এগুলো তোমরা পড়বা। আচ্ছা, এই ধারণ সংখ্যা নির্ণয় এটা তোমাদের আমি দুই তিনটা শিখাই দিচ্ছি, ওকে? তোমার দুই তিনটা আমি শিখাই দিচ্ছি। যেমন দেখো এখানে স্লাইডে কি, এইটা কেন্দ্রীয় মূল কোনটা, এই হলো এই সি এল ও ফোর, এটা কেন্দ্রীয় মূলকোণ। আমি একটু অন্য কালে দেখাবো, কেন্দ্রীয় মূল এটা না। আর এখন মনে করো হাইড্রোজেনের দুজনই কত, এক, এক, ঠিক আছে বললাম, ঠিক আছে।
এখন এক ছেলে এই আছে তোমার কত, হাইড্রোজেন আছে কত? এক প্লাস, এটা কেন্দ্রীয় মূল, এই ধরুন উদাহরণ মনে করো এক, এক প্লাস। এটা অক্সিজেনের কত তোমার সবসময় -2 না? অক্সিজেনের কত -2 না? অক্সিজেন কিন্তু তোমার কি এটা কি সবসময় দুটি ইলেকট্রন গ্রহণ করে -2 দুজন, এই দুজনই দুই, বাট সবসময় কি দারুণ দারুণ বিজনের ক্ষেত্রে সময় কি -1 থাকে। আর কি এখানে তোমার কি -2 গুণ অক্সিজেন কয়টা? 4টা, সমান। এখন আমি যোগ বিয়োগ করি, 1 + x - 8 = 0। অথবা এখান থেকে কি আছে, এক্স ইকাল তোমার কি আছে এখানে, বুঝতে? তাহলে পরিমিত ধারণ সংখ্যা কত? সেম ভাবে এখানে দেওয়া আছে দেখো সবগুলা। এখন একটা জিনিস, এইটা তোমরা কিভাবে করবো ভাইয়া, এটা কিভাবে আসতে দেখো আমরা দেখি এখানে কি আছে। এখানে দেওয়া আছে কি S2 না, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবো তোমরা যে মাইনাস অলরেডি দেওয়া আছে। এখানে তোমরা কিভাবে কি করবো তোমরা দেখি আমরা। এখানে তাহলে কেন্দ্রীয় মূল কোনটা? এর কেন্দ্রীয় মূল হচ্ছে সালফার, এটা আমার নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা এখানে কত হবে, এখানে কয়টা আছে? দুইটা আছে না? প্লাস, এখানে অক্সিজেন কয়টা আছে? তিনটা। তিনটা আছে কত? -2 গুণ 3। এখন দেখো ইকুয়াল, এই যে উপরে একটা যে আমাদের আয়ত আগেই দেওয়া আছে, এইটা আমাদের এবার। এখন যদি দেখো, তাহলে 2x - 6 = -2, বা 2x হয় প্লাস x আছে আমাদের কত? ওকে, এখানে সালফারের জারণ মান হচ্ছে কত? 2। ওকে, এইভাবে কিন্তু আমাদের বাকিগুলা কাজ হবে। তুমি এটা বই থেকে কিন্তু পড়বা, বিয়ার ল্যাম্বার্টের সূত্র, এখানে খুব বেশি কিছু আছে না, এই সীমা পদ্ধতিটা তোমরা পড়বা, ঠিক আছে? আর এখান থেকে কি কি কাজ করা যায় এটা দেখে নিবা। ওকে, আচ্ছা। আচ্ছা, এরপরে তোমার বিএল সব সময় জিনিস আছে, এগুলো তোমাদের লাগবে, ম্যাথ লাগবে, ম্যাথ লাগবে। আচ্ছা, এরপরে দেখো তোমরা এখানে ইউভি স্পেকট্রোগ্রাফ, ইউভি স্পেকট্রোগ্রাফ কাজ করতে পারে, এখানে দেওয়া আছে এটা ইউভি ভিজিবল স্পেকট্রোতে তোমরা পড়বা। আচ্ছা, আহ, এখানে তোমার এগুলো লাগবে, ঠিক আছে? এখন এই এই যেগুলো দেখেছি তোমার নেক্সট যে আমরা চলে যাই, নেক্সট ফোনে তোমার নাই আমার শেষ। আর এর বাইরেও তোমাদের কি আছে দেখি আমি কিছু জিনিস দিচ্ছি। 1 S1 V1 = 6 S2 ম্যাথ, ম্যাথ, ঠিক আছে? তারপরে তোমার, তারপরে বলতে বলি জারণ মান নির্ণয়, জারণ মান নির্ণয়। ওকে, তারপরে তোমার, তারপরে তোমার হচ্ছে কি এন ইকাল টু কি W/M ইকাল টু ডি বাই বাই পয়েন্ট স্কয়ার, ঠিক আছে? এগুলা কি ম্যাথ করবা, ম্যাথ করবা। তারপরে কি অ্যাভোগাড্রো ম্যাথ, অ্যাভোগাড্রোর যে ম্যাথ গুলা করবা। তারপরে তোমার কি ছিল তোমার ধারণ বিতরণ থিওরি, ধারণ বিতরণ সংক্রান্ত, ধারণ বিতরণ সংক্রান্ত সংক্রান্ত থিওরি, থিওরি গুলা সব পড়বো। ওকে, তারপরে এখানে কি করবা, তোমার তোমার কি ওই যে তোমার যেগুলো থাকলো, আর কি তোমার অম্ল ক্ষারকের কি তোমার যেগুলো আছে, অম্ল, অম্ল ক্ষারকের, অম্ল ক্ষারক সব থিওরি, অম্ল ক্ষারক থিওরি গুলো সব, ঠিক আছে? আর ইন্ডিকেটরে যা আছে মানে নির্দেশ, ইন্ডিকেটর বাকি তোমার নির্দেশ, এটা পুরো থিওরি তোমরা সুন্দর মতো করে পড়বে। ওকে, থিওরি। ওকে, আর এর সাথে তোমরা কি করবা, হাজারি স্যারের অনুসরণী করবা, হাজারি স্যারের অনুসরণী, এটা করবো একদম ডিটেল। আর এগুলাকে চেষ্টা করবা একটু বই থেকে, চেষ্টা করবে একটু কি, চেষ্টা করবে একটু বই থেকে সুন্দর মতো করে পড়তে। ওকে, আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে পারছি, আমি জানি না আদৌ ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা বা আমার কথা শোনা যাচ্ছে কিনা, কিন্তু আমি চেষ্টা করছি, ঠিক আছে? যতটুকু পারি দেওয়া যায়। এবং এর বাইরে তোমাদের যেগুলো বললাম সেগুলো করবা, এবং এমসিকিউ বেশি বেশি সলভ করবে, এমসিকিউ সলভ করতে হবে। হ্যাঁ, ক্লাস কি এমসিকিউ প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, এন্ড করবা লাস্টে এক্সাম দিবে। ওকে, এই হচ্ছে তোমাদের মেইন। তোমাদের সামনে তাহলে আজকে যদি 26 তারিখ হয়, 28 মনিটর হবে, ইনশাআল্লাহ তোমরা সেগুলো ভালো দিবা, সেগুলো ভালো করার চেষ্টা করবা। তো তোমরা ভালো থাকো, থাকো, তোমার সাথে নেক্সটে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইংলিশ ক্লাসের বিষয়গুলো নিয়ে আমি আসবো সামনে। তো
মেন তোমার আজকে আমাদের ফর্মালি ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো মতো পড়ো, তোমাদের সামনে গাইডলাইন সেগুলো নিয়ে আমি আসবো। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো থাকো। সবাইকে আমার সালাম, তোমাদের মতো আসবে। আসসালামু আলাইকুম।